হয়েছে বলে মনে হচ্ছে। তে চুপ করে রইল। দেখো, হুট করেই কারো গায়ে হাত দেওয়াটা আমার একদম পছন্দ না। এখানে এসেছো, কিছুদিন থাকো, দুজন দুজনকে বুঝি, এরপর না হয় দেখা যাবে। আপনি তো অনেকগুলো টাকা দিয়ে এসেছেন, তো টাকা উসুল করবেন না? দেখো, আমি কিন্তু তোমাকে এখানে শুধু ফিজিক্যাল রিলেশনের জন্য আনিনি। তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে একাকিত্বটা দূর করা। আমার টাকা উসুল করা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার টাকা কিভাবে উসুল করবো সেটা আমারটা, আমি বুঝবো। জাঙ্কুককে যত দেখছে তত এর বিস্ময়ের মাত্রা বেরিয়ে যাচ্ছে। এমন মানুষও আছে নাকি দুনিয়ায়? একটা যুবতী মেয়ে হাতের কাছে এসে ধরা দিচ্ছে, আর সে কিনা বলছে হুট করে কারো গায়ে হাত দেওয়া তার পছন্দ না। জাঙ্কুককে বিরল প্রজাতির প্রাণী বলে মনে হচ্ছে তের। আমার সাথে একটু কথা বলবে তে? সোফায় পা উঠিয়ে বসতে বসতে হাসি মাখা মুখে তে বলল, অবশ্যই বলবো। একটু কেন, অনেক অনেক কথা বলবো। অনেক বছর আগের ঘটনা। আমার রেজাল্ট দিয়েছিল সেদিন, ফাইনাল এক্সামের রেজাল্ট। ফার্স্ট হয়েছিলাম। আম্মুকে বলেছিলাম আমি ফার্স্ট হয়েছি, আমি চিকেন ফ্রাই খাবো, আমাকে চিকেন ফ্রাই করে দাও। আম্মু বলল চলো তোমাকে বাহির থেকে খাইয়ে নিয়ে আসি। আমি বললাম তোমার হাতেরটা খাবো, দোকানেরটা খাবো না। আম্মু উত্তরে কী বলেছিল জানো? কি? মুরগিতে মশলা মাখাতে গেলে হাতে মশলার দাগ বসে যাবে, মশলার বাজে স্মেল আসবে হাত থেকে, অহেতুক হাতের চামড়া নষ্ট করার কোনো মানেই হয় না। আমি পাল্টা আর কিছু বলিনি। আসলে বলার কিছুই ছিল না। জোর করে তো আর কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না, তাই আমিও আর জোর করিনি। যে ভালোবাসা সে এমনিতেই বাসবে। সোজা ফ্রিজ থেকে মুরগি নামিয়ে মশলা মেখে নিজেই ফ্রাই করেছি। তখন তো রান্না সম্পর্কে বিশেষ আইডিয়া ছিল না। ঘরে যত ধরনের মশলা ছিল সবগুলো থেকে একটু একটু করে দিয়েছি। বানিয়ে এনে সবার আগে আম্মুকে দিয়েছি। আম্মু কিছুক্ষণ মুখের দিকে তাকিয়েছিল। আমি বললাম খেয়ে দেখো। মুখে নিয়ে বললো খুব ভালো হয়েছে। তখন আমি বললাম, নাও এই সবগুলো চিকেন ফ্রাই তোমার। মশলার স্মেল আমার হাতেও লেগে আছে। এই দেখো হাতে হলুদের দাগ ভরে গেছে, কিন্তু আমি তোমার মতো নাক ছিটকাচ্ছি না। আর কখনো তোমাকে বলবো না আমাকে কিছু বানিয়ে খাওয়াতে। এখন থেকে নিজেরটা নিজেই বানিয়ে খাবো। তোমার কিছু খেতে ইচ্ছে হলে আমাকে বলো, আমি তোমাকে বানিয়ে দিব। এর পরদিনই যে রান্নার বই কিনে এনেছিলাম। প্রতিদিন কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতাম। কতবার যে হাত পড়েছি তার কোনো হিসাব নেই। একদিন রেঁধে খাওয়ালে কি হতো? একদিনে কি আর চামড়া নষ্ট হয়? আমার মা এক সেকেন্ডে চুলার পাশে যেতে রাজি না। সে খুব চামড়া সচেতন মানুষ। প্রতি মাসে কত হাজার টাকা যে পার্লারে খরচ করে আল্লাহ ভালো জানে। সেই হিসাব বোধহয় আম্মুর নিজেরও জানা নেই। আচ্ছা, তোমার কি মাথা ব্যথা করছে? কিছুটা। আপনি জানলেন কিভাবে? তোমার মুখ দেখে মনে হচ্ছে। তুমি যাও গিয়ে ঘুমাও। না, একটু গল্প করি না প্লিজ। মাথা ব্যথা নিয়ে গল্প করার দরকার নেই, মাথা ব্যথা আরও বাড়বে। আমার ভালো লাগছে আপনার সাথে গল্প করতে। আচ্ছা তাহলে রুমে চলো, শুয়ে গল্প করব। তের রুমে বিছানায় বসে আছে জাঙ্কুক, পাশে শুয়ে আছে তে। জাঙ্কুকের হাত ধরে রেখেছে সে। জাঙ্কুক গল্প বলছে আর খুব মন দিয়ে সেই গল্প তে শুনছে। খুব ভোরে ঘুম ভেঙেছে তের। চোখ মেলে দেখে জাঙ্কুকের পায়ের উপর ও মাথা রেখে শুয়ে আছে, আর জাঙ্কুক হেলান দিয়ে বসে ঘুমোচ্ছে। ঘুম ভাঙার পরও সেখান থেকে সরছিল না তে। ভালো লাগছে এভাবে ওর পায়ের উপর মাথা রেখে শুয়ে থাকতে। গত রাতে হেল্প করতে করতে কখনো ঘুমিয়ে পড়েছে সেটা ওর নিজের জানা নেই। হয়তোবা জাঙ্কুকও কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে তে। মানুষটা দেখতে সুন্দর, বিশেষ করে মাথার চুলগুলো একদম সোজা চুল, একটুও কোঁকড়া না। মাথার চুলগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে তের। ধরাটা কি উচিত হবে? জাঙ্কুক কতবার বলেছিল হুট করে কারো গায়ে হাত দেওয়াটা তার অপছন্দ। তাহলে নিশ্চয়ই এভাবে চুলে হাত দেওয়াটাও সে পছন্দ করবে না। আর ও যে এভাবে শুয়ে আছে এটা কি ঠিক হচ্ছে? বোধহয় না। জাঙ্কুক ঘুম থেকে উঠে যদি দেখে তে এভাবে ওর পায়ের উপর শুয়ে আছে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। না, এভাবে শুয়ে থাকাটা ঠিক হবে না, উঠে যাওয়াটাই ভালো হবে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে জাঙ্কুক রুমে নেই। বোধহয় ঘুম থেকে উঠে চলে গেছে নিজের রুমে। ফুল গাছগুলোর কাছে গেল তে। সাদা গোলাপের গাছটায় একটা নতুন কলি এসেছে। 2-3 দিন বাদেই বোধহয় ফুটবে কলিটা। গত পরশু থেকে একটা কথা মাথায় বারবার ঘুরছে, সেটা হচ্ছে সংসার। সংসার শুরু করতে হবে তেকে। আচ্ছা সংসার কি, সংসার কেমন হয় এই ব্যাপারে কিছুই জানে না তে। তবে নতুন এক অনুভূতির সাথে পরিচিত হচ্ছে সে, সংসার নামক অনুভূতি। গত পরশু থেকে অনুভূতিটাও পাচ্ছে ও। অনুভূতিটা বড্ড অদ্ভুত। ভয় এবং ভালোবাসার সংমিশ্রণে তৈরি অনুভূতি। তবে ভয়ের চেয়ে ভালো লাগার অনুভূতিটাই বেশি। আয়নার সামনে এসে দাঁড়িয়েছে তে। সংসারী মেয়ে মানে গৃহিণীদের দেখতে কেমন দেখা যায়
গৃহিণীদের দেখলে চট করে লোকে বলে দিতে পারে মেয়েটা একজন গৃহিণী। নাকটা ফুটো করা নেই, তের হাতে চিকন একজোড়া চুড়িও নেই। গৃহিণী হতে গেলে তো নাকে ফুল আর হাতে একজোড়া চুড়ি থাকতে হবে। লোকটা বলেছিল আজ থেকে যা কিছু প্রয়োজন সব ওর কাছে চাইতে। জাঙ্কুককে একে বলবে কিনা দিতে, বলাটা কি উচিত হবে? না, সেসব বলা যাবে না, জাঙ্কুক ওকে লোভী ভাবতে পারে। আয়নায় নিজেকে খুঁটে খুঁটে কি দেখছো? পেছনে ফিরে তাকালো তে। দু হাতে দুটো মগ নিয়ে ঘরে ঢুকছে জাঙ্কুক। না, তোমার লাল চা। হাত বাড়িয়ে মগটা নিতে নিতে খাটে বসলো তে। পাশে পা ঝুলিয়ে বসেছে জাঙ্কুক। বললে না তো আয়নায় ওভাবে কি দেখছিলে? না, তেমন কিছু না। তোমাকে তো দেখলাম গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছিলে আয়নায় তাকিয়ে। কিছু হয়েছে? না, কিছু না। কিছু বলতে চাও আমাকে? না না, কিছু না। বলতে চাচ্ছ না? ঠিক আছে, জোর করবো না। চা ভালো হয়েছে? কাল থেকে তুমি আমার জন্য কফি বানাবে, আর আস্তে আস্তে আমার সমস্ত ব্যাপারগুলো খেয়াল দেওয়া শুরু করো। আমি অফিস যাওয়ার আগে আমার কাপড় তুমি সিলেক্ট করবে। সারাদিনে কয়েকবার আমাকে ফোন দিয়ে আমার খোঁজ নেবে। ঘরের বাজার থেকে শুরু করে কারেন্ট বিল পর্যন্ত সমস্ত হিসাব তুমি দেখবে। ঘরে কখন কী রান্না হবে সেগুলো তোমার ফরমাইশ অনুযায়ী হবে। ঘরে যদি নতুন কোনো ফার্নিচার প্রয়োজন মনে করো তাহলে আমাকে বলো, আমি কিনে দেবো। আচ্ছা, আজকে অফিস যাব না, তোমাকে নিয়ে স্কুলে যাব তোমার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে। কোন ক্লাস পর্যন্ত পড়েছিলে তুমি? 8 পর্যন্ত। 9-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু ক্লাস আর করতে পারিনি। ঠিক আছে, ইংলিশে কেমন ছিলে তুমি? কথাটা শেষ করার আগেই ফোন বেজে উঠল তের। ফোনটা রিসিভ করলো তে। ওপাশ থেকে ফুপিয়ে কাদার শব্দ পাচ্ছে ও। কাঁদো কেন আম্মা? আইরিনের একটা মাইয়া হয়েছিল গতকাল রাইতা। বড় হয়ে ওরে ব্যবসাগিরি করতে হইব, এর লাগে আইরিন ওরে মাইরা ফেলাইছে। জানোস তে, ওইটুকু মায়েরার গলায় জল্লাদটা ব্লেড দিয়া কাটছে। বাচ্চাটা একটা সিটকাট দিয়ে কতক্ষণ ছটফট করছে, এরপর মইরা গেল। দম বন্ধ হয়ে আসছে তের। দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। জাঙ্কুক কফি খাওয়া বা দিদির মুখের দিকে তাকিয়ে আছে। এখন আমার কি মনে হইতেছে জানোস, তোরেও ছোট থাকতে মাইরে ফেলার দরকার ছিল, তাহলে তোরে আজকে ব্যবসা হইতে হইতো না। আমাকে জিন্দগিটা অনেক খারাপ পেতে। এই জিন্দগি করার চেয়ে মরে যাওয়ান ভালো। আমারও মরে যাওয়া উচিত আসছিল, কিন্তু সাহস করতে পারি নাই। মরতে গেলে অনেক সাহস লাগে। বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে দিছে, ভরে মাটি দিছে। আর কথা বাড়ালো না তে, ফোনটা কেটে দিল। তের মাথায় হাত রেখে জাঙ্কুক বলল, কি হয়েছে তে? কেউ কি মারা গেছে? এই কাঁদছে, কোনো উত্তর দিচ্ছে না। জাঙ্কুক বুঝতে পারছে এখন ওকে কাঁদতে দেওয়া উচিত। খানিকক্ষণ বাদে না হয়ে ওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা যাবে। জাঙ্কুক লক্ষ্য করলো তে ওর হাত চেপে ধরে কাঁদছে। তেকে জড়িয়ে ধরলো জাঙ্কুক, ওর মাথায় খুব আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ বাদে তে নিজেকে ছাড়িয়ে নিল জাঙ্কুকের বাহুডোর থেকে। কিছুটা স্বাভাবিক হয়েছে তে। আমাকে কি বলা যায় কি হয়েছে? আমার পাড়াতে একটা আপা ছিল, আইরিন আপা। উনি প্রেগনেন্ট ছিলেন। গত রাতে ওনার মেয়ে হয়েছিল। উনি মেরে ফেলেছে মেয়েটাকে। কেন মেরেছে জানো? কারণ ও চাইনি ওর মেয়েটারও ওর মতো হাল হোক। আপনি কিভাবে জানেন? এমন গল্প আমি আগেও শুনেছি। এমন ঘটনা আরও দুজন ঘটিয়েছিল। একদিকে ভালোই হয়েছে। আমাদের মতো বাচ্চাটাকে একটু একটু করে শেষ হতে হবে না। মরার আগে নরকের শাস্তি ভোগ করতে হয় আমাদের। মাঝে মাঝে এমন কিছু কাস্টমার আসে, এদের আচরণ দেখলে মনে হয় আমরা মুরগি অথবা খাসির রানের পিস। মনের খায়েশ মিটিয়ে শরীরের যেখানে যেখানে কামড়াতে থাকে। একবার তো কাস্টমারের কামড়ে আমার হাতে ইনফেকশন হয়ে গিয়েছিল। দাগ এখনও যায়নি। এমন জীবন কাটানোর চেয়ে মরে যাওয়াই ভালো। উচিত কাজ করেছে আইরিন। ওর জায়গায় আমি থাকলে ঠিক এই কাজটাই করতাম। পানি খাবে? না, যা হয়েছে তা তো বদলাতে পারবে না তে। সামনে দেখি তোমাদের মতো মানুষদের জন্য কিছু করতে পারি কিনা। কথাটা বলে সেখান থেকে সরে গেল জাঙ্কুক। সেখানে আর বসতে ইচ্ছে হচ্ছে না তার। কারো কষ্ট সহ্য করতে পারে না সে, তবে মনের কষ্ট মনে রাখতেই ভালোবাসে। লোকের সামনে প্রকাশ করাটা তার কাছে খুবই লজ্জাজনক মনে হয়। সবার সামনে ভাবখানা এমন দেখায় মনে হয় কিছুই হয়নি। আজ দুপুরে তেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এসেছে জাঙ্কুক। ওর জন্য দুটো টিচার রাখা হয়েছে। বিকালে একজন পড়িয়ে গেছে, এখন আরেকজন পড়াচ্ছে। কিছুক্ষণ আগে অফিসে একজন স্টাফ এসেছে জাঙ্কুকের বাসায়। আর্জেন্ট কিছু ফাইল সিগনেচার করাতে এসেছেন তিনি। ড্রয়িং রুমে বসে জাঙ্কুক ফাইল দেখছে, আর স্টাফ ব্যাংসন তিন রুমে এক নজরে তাকিয়ে আছে। ব্যাপারটা চোখে পড়লো জাঙ্কুকের। ওদিকে কি দেখছেন ব্যাংসন সাহেব? স্যার, এই মেয়েটা কি হয় আপনার? আমার ওয়াইফ। কেন, এটা ওয়াইফ?
কোনো সমস্যা? স্যার আপনি ভালো করে খোঁজ নিয়ে বিয়ে করেছেন তো? হ্যাঁ করেছি। এটা কি করে হয়? স্যার আপনাকে বোধহয় মিথ্যে বলে বিয়ে করেছে এই মেয়ে। সমস্যাটা কি সেটা তো বলবেন। এ তো মানে এই মেয়েটা প্রস্টিটিউট স্যার। আপনি জানেন কিভাবে? আমি ওদের ওখানে প্রায়ই যাই। ও ভালো না স্যার। আপনি ভালো? জি, জিজ্ঞেস করলাম আপনি ভালো কিনা। ভাব তো এমন দেখাচ্ছেন মনে হচ্ছে আপনি পবিত্র পুরুষ। একটা মেয়ে প্রস্টিটিউট হয় কিভাবে জানেন? একটা পুরুষের সাথে টাকার বিনিময়ে এক বিছানায় শুয়ে। এক মেয়ে আরেক মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করে তো আর প্রস্টিটিউট হয় না। আপনার মতো অতিমাত্রার পবিত্র পুরুষের সংস্পর্শে এসেই এরা প্রস্টিটিউট হয়। আর আমি নিজে ওকে ওই পাড়া থেকে তুলে এনেছি। ওই পাড়ায় তো ভালো লোক যায় না, যায় খারাপ লোকেরা। তার মানে আমিও খারাপ। ওর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই ব্যাংসান সাহেব। তবে আপনার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। আপনার বউটা কিন্তু খুব ভালো, কিন্তু আপনি। স্যার আজ আমি আসি, বাসায় যে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। কথাটা বলে ব্যাংসান ফাইল হাতে বেরিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে জাকুব ডেকে বলল, ব্যাংসান সাহেব, আজকের কথাগুলো আপনারা আমার মাঝে সীমাবদ্ধ থাকলেই খুশি হব। জি স্যার, কথা বাইরে যাবে না। বেডরুমে যেয়ে ওর নতুন টিচারকে জাকুব জিজ্ঞাসা করলো, স্টুডেন্ট কেমন হিসাব? বেশ শার্প। এত আগের পড়া গ্রামারগুলো এখনো মুখস্থ রেখেছে। এক বছর প্র্যাকটিস না করলেই সাধারণত মনে থাকে না, কিন্তু ও দেখছি সব মনে রেখেছে। কি মনে হয় মাস 2-3 মধ্যে দৌড়ে ইংলিশ বলতে পারবে তো? আশা করছি হবে। পড়ানো শেষ? না, আরো 15-20 মিনিট লাগবে। আজকে ওকে ছুটি দিয়ে দাও, একটু বাইরে যাব। জি ভাইয়া। তে যাও গিয়ে রেডি হও, আমি ওর সাথে কথা বলি। ভাইয়া বিয়ে করলেন অথচ কিছুই জানালেন না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হুট করে দেখলাম একটা সুন্দর পরিপৃথিবীর রাস্তায় হাঁটাহাঁটি করছে। আমি ভাবলাম ডানা ভেঙে পড়ে ঠরে গেল কিনা। দৌড়ে গেলাম হেল্প করতে। যে বললাম, আপনার ভাঙা ডানাটা কোথায় পড়েছে বলেন, আমি এনে জোড়া লাগিয়ে দিচ্ছি। মেয়ে তো আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। চিন্তা করলাম পৃথিবীতে নতুন, তাই হয়তো আমাকে উৎফট লাগছে। ফের বলতে লাগলাম, আপনি তো পুরি, ডানা ছাড়া বেশিক্ষণ থাকলে ঝামেলা হতে পারে। জলদি বলুন ডানা কোথায়। কিছুক্ষণ পর পরি মুখ খুলে বলল, সে নাকি পরি না, সে মানুষ। আমাকে আর পায়েকে পরদিনই ধরে বেঁধে ওকে বিয়ে করে ফেলেছি। জানি না কতটুকু সত্যি বলেছেন, তবে গল্পটা মজার ছিল। শোনো, বিয়ের বয়স হয়েছে আমার, আর কত একা ঘুমাবো। অফিস থেকে ঘরে ফিরলে ঘরটা খালি লাগে, তাই মেয়ের পছন্দ হওয়ার সাথে সাথে বিয়েটা করে ফেললাম। দরজার আড়াল থেকে কথাগুলো শুনছে তে। কাপড় হাতে নিয়ে জাঙ্কুকের রুমে যাচ্ছে আর ভাবছে, জাঙ্কুক সবাইকে বলে বেড়াচ্ছে ও জাঙ্কুকের বউ। কাজটা কি ঠিক করছে জাঙ্কুক? রেস্টুরেন্টে বসে আছে তে আর জাঙ্কুক। গরম ধোয়া ওঠা স্যুপে একটু একটু করে চুমুক দিচ্ছে জাঙ্কুক, আর তে চামচ দিয়ে স্যুপ নাড়াচাড়া করছে। না খেয়ে কি ভাবছো? খাওয়া শেষ করে এরপর চিন্তা ভাবনা করো। আচ্ছা, আপনি সবাইকে এই কথা কেন বলছেন আমি আপনার বউ? তোমাকে তো আমি প্রথম দিনই বলেছি তুমি আমার বউয়ের মতো আমার কাছে থাকবে। আমি বউয়ের মতো করে থাকবো, কিন্তু বউ তো না। বউয়ের মতো আর বউ তো এক ব্যাপার হলো না। তাহলে তুমি কি চাচ্ছ, তোমাকে বউ হিসেবে পরিচয় না করে? সেটা বলিনি। আমি বলছি যে আজীবন তো আর আমাকে আপনার কাছে রাখবেন না। কিছুদিন পর বিয়ে শাদী করবেন, সংসার হবে আপনার। তখন তো আর আমার প্রয়োজন পড়বে না। তখন লোকে কি বলবেন? তাছাড়া লোক মুখে আপনার সত্যিকারের বউ তো জেনেই যাবে আপনি আগে বিয়ে করেছিলেন। তোমাকে কে বললো আমি অন্য কাউকে বিয়ে করব, সংসার করব? সংসার করার জন্যই তো তোমাকে ধরে এনেছি। নতুন করে আবার অন্য কাউকে ধরে আনার কি হলো? তবুও তোমাকে আমি আমার ওয়াইফ হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছি। এটা কি তোমার ভালো লাগছে না? না লাগলে বলো, আর কখনো বলবো না। সেটা বলিনি, বলছি যে লোকে কি বলবে। শোনো, লোকের ধার আমি ধারি না। কে কি না বললো, কে কি বললো না বললো সেসব নিয়ে আমি ভাবি না। তুমি কি চাও সেটা বলো। বউ হিসেবে পরিচিত পেতে চাও নাকি মিস্ট্রেস হিসেবে? আপনি যেভাবে ডাকতে চান সেভাবেই চলবে। ব্যাস, এটা নিয়ে আর কোনো তর্ক হবে না। চুপচাপ খাও। রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে আছে তে। জাঙ্কুকের মতিগতি মাথার উপর দিয়ে যাচ্ছে ওর। টি থেকে কি ঘটছে বুঝে উঠতে পারছে না ও। এখন পর্যন্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না জাঙ্কুক। তাহলে ওকে এখানে এনেছে কেন? সাজিয়ে রাখার জন্য? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো তে। খাটে এপাশ ওপাশ করছে জাঙ্কুক। ঘুম আসছে না ওর। কেউ মাথায় হাত বুলিয়ে দিলে ভালো লাগতো। তে তো আছে, ওকে ডাকলেই তো হয়। তের রুমে এলো জাঙ্কুক।
ঘুমুচ্ছে মেয়েটা, কত আরামের ঘুম। জাঙ্কুক ছটফট করছে আর তে ঘুমাচ্ছে, সেটা কি করে হয়? তেকেও জাগতে হবে। তের কাঁধে আলতো করে ধাক্কা দিচ্ছে জাঙ্কুক। এই উঠো তে, এই তে উঠো। ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো তে। জি, কোনো সমস্যা? আরে ভয় পাচ্ছ কেন? আমি এসেছি। বুঝেছি তো। ঘুম আসছে না? মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। তের পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়লো জাঙ্কুক। জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তে। তে, আমাকে তোমার কেমন লাগে? খুব ভালো। জানো, শুরুতে সবাই এই কথাই বলে। যখন আমার রাগটা দেখে তখন আমার সাথে আর কেউ মিশতে চায় না। যারা মিশে তারা প্রয়োজনে মিশে আমার সাথে। একদিন হয়তো রাগের মাথায় তোমাকেও গালি দিব, এরপর তুমি আমাকে খারাপ ভাববে। আমি গালি শুনে অভ্যস্ত। যারা তোমাকে গালি দিয়েছে তাদের তুমি আগে থেকেই খারাপ জানতে, কিন্তু তুমি তো আমাকে ভালো মনে করো। পরে যখন আমার মুখে গালি শুনবে তখন তোমার ঠিকই খারাপ লাগবে। তখন গালি দিবেন, তখন না হয় বুঝবো। একটা কথা বলি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই? আপনার ইচ্ছা। তোমার কোনো ইচ্ছে নেই? আমাদের ইচ্ছা অনিচ্ছা নামের কিছু নেই। তোমাকে আমি আমার ওয়াইফ হিসেবে ট্রিট করছি, প্রস্টিটিউট হিসেবে না। সো তোমার ইচ্ছাটা আমার জন্য অনেক বড় কিছু ম্যাটার করে। যদি না করি আমার রুমে চলে যাব, আপনি এখানেই ঘুমাবেন আমার সাথে। তাহলে তুমি আমাকে পারমিশন দিচ্ছ? দিচ্ছি। তের পায়ের উপর থেকে সরে বালিশে এসে শুয়ে পড়লো জাঙ্কুক। তেকে টেনে নিল নিজের বুকে। জাঙ্কুকের সব কিছু ভালো লাগে তের, বিশেষ করে তের প্রতি যে সম্মানটা দেখায় সেটা তের খুব পছন্দ। প্রতিটা মানুষেরই কোনো না কোনো খারাপ দিক থাকে, জাঙ্কুকেরও আছে। রাগটা না হয় তার একটু বেশি, রেগে গেলে মুখে লাগাম থাকে না। সে তো মানুষ, ফেরেশতা তো আর না। এমন লোকের সাথে চোখ বন্ধ করে সারা জীবন পাড়ি দেওয়া যায়। তাহলে ওই তিনটা মেয়ে কেন ওকে ফেলে চলে গেল? একটা বাজে দিকের জন্য কি মানুষটার বাকি সব ভালো গুণগুলো তাদের কাছে ধামাচাপা পড়ে গেল? সম্মান, তের কাছে শব্দটা প্রচন্ড রকমের ভারী মনে হয়। সম্মান কখনো সে কারো কাছে পায়নি, তাই কথাটা তার কাছে খুব মূল্যবান। 18 বছরের জীবনে প্রথম কোনো পুরুষ ওকে সম্মান দিচ্ছে। এতকাল যারা অসম্মান করতো তারাও পুরুষ ছিল, আর এখন যে সম্মান দিচ্ছে সেও একজন পুরুষ। তার প্রতি ঘৃণা বা ক্ষোভ জন্মায় না, জন্মায় ভালোবাসা, শ্রদ্ধা। জাঙ্কুকের প্রতিটা ব্যাপারের প্রতি প্রেমে পড়ে যাচ্ছে তে, নিজেকে কোনোভাবে আটকাতে পারছে না। সে ভালো করেই জানে প্রেম ভালোবাসার অধিকার তাদের নেই, তবু ভালোবাসাটা তৈরি হচ্ছে। হতে পারে ভালোবাসা প্রকাশ করার ক্ষমতা বা অধিকার কোনোটাই তার নেই, কিন্তু ভালোবাসাটা মনের ভিতর তো চেপে রাখা যেতেই পারে, মুখে না আনলেই হলো। এমন মানুষকে কি ভালো না বেশে আদৌ থাকা সম্ভব? মানুষটার বুকের ধুকপুক শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে জাঙ্কুকের হৃদস্পন্দনেরও প্রেমে পড়ে যাচ্ছে সে। আচ্ছা, এই ভালোবাসার পরিণতি কি হতে পারে? ভালো পরিণতি হবে না সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত তে। সামনে খুব বড়সড় একটা ধাক্কা খাবে সেই ভালোবাসার বিনিময়, এটা তার খুব ভালো করেই জানা আছে। তবু ভালোবাসাটা বেড়ে চলেছে, হোক না খারাপ পরিণতি, তাতে কি? জন্মলগ্ন থেকে শুরু করে এখানে আসার আগ পর্যন্ত খারাপের মাঝে আটকে ছিল। নতুন করে না হয় আবার খারাপ কিছু হবে, এতে তার কিচ্ছু যায় আসে না। একটা সময় হয়তো বা জাঙ্কুক ওকে চলে যেতে বলবে, তখন হয়তো ওর প্রয়োজনটা আর জাঙ্কুকের কাছে থাকবে না, তবু ওকে ভালোবাসবে তে। এখন কাছ থেকে ভালোবাসে, তখন না হয় দূর থেকে ভালোবাসবে। তে ভালোবাসতে জানে, যে ভালোবাসতে জানে সে কাছে থেকেও ভালোবাসতে জানে, দূরে থেকেও ভালোবাসতে জানে। তেকে এক হাতে পেঁচিয়ে অন্য হাতে ওর চুলের আগোড়ায় আঙ্গুল চালাচ্ছে জাঙ্কুক। অদ্ভুত অনুভূতি হচ্ছে তের, তবে অনুভূতিটা সুন্দর, একটু বেশি সুন্দর। জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো তে। এই স্পন্দনটা এখন আরেকটু জোরে শোনা যাচ্ছে। তেকে বুকের কাছ থেকে সরিয়ে টেনে খানিকটা উপরে তুলে আনলো জাঙ্কুক। ঠোঁটে আলতো করে চুমু খেলো তে। তোমাকে যদি পুরোপুরি ভাবে কাছে টানতে চাই, তোমার কি আপত্তি আছে? আজ রাতে? বিছানা ছেড়ে উঠে জানালার পর্দাগুলো টেনে দিল জাঙ্কুক। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঠান্ডা বাতাস। বাতাসের জন্য পর্দাগুলো স্থির থাকছে না, উড়ছে পর্দাগুলো। বাহিরে তুফান চলছে, সেই সাথে তার মনেও। বুকের ধুকুর ধুকুর শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মনে হচ্ছে 10 হাত দূর থেকে একজন মানুষ এই ধুকধুকুর শব্দ শুনতে পাবে। মনের গহনে শীতল বাতাসের অস্তিত্ব টের পাচ্ছে তে। শীতল বাতাসের কারণটা কি হতে পারে? সেটা ভালোবাসার মানুষের কাছে আসার পূর্বাভাস। তের পাশে বসে গালে হাত রাখলো জাঙ্কুক।
রাত হয়েছে অনেক, তুমি ঘুমাও। মানে? মানে তুমি ঘুমাও, আমি আমার রুমে যাচ্ছি। আপনি একটু আগে বললেন আমাকে কাছে টানতে চান পুরোপুরি ভাবে। বলেছিলাম। তোমাকে এতটা কাছে পেয়ে মাইন্ড খানিকটা ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল। বুঝোই তো, দিন শেষে আমিও একজন পুরুষ। এখন মনে হচ্ছে তোমাকে এভাবে প্রস্তাবটা দেওয়া উচিত হয়নি। শুরুতে তোমার ঘরে আসলাম হেড ম্যাসাজ নেওয়ার জন্য, এরপর আবদার করলাম জড়িয়ে ধরে ঘুমাবো, এরপর পারমিশন ছাড়াই কিস করলাম, এখন আবার আবদার করেছি আরও গভীরে যাওয়ার জন্য। লোভী পুরুষের মতো আচরণ করছি। লোভ ব্যাপারটা ভালো না, সব কিছু ধীরে সুস্থে এগিয়ে নেওয়াটা ভালো। সরিতে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সাধু হওয়ার একটা লিমিট থাকে, কিন্তু জাঙ্কুক লিমিট ছাড়িয়ে যাচ্ছে। এটা কোনো কথা? বেশি লোভ করে ফেলেছি। তে হাসবে না কাঁদবে খুঁজে পাচ্ছে না। তাহলে আমাকে কেন এনেছেন? সাজিয়ে রাখার জন্য? সংসার করার জন্য। তোমার সাথে সংসার করে দেখতে চাই আসলে সংসার কতটা তিতা। টেস্ট করতে যাচ্ছেন আমাকে দিয়ে? যদি টেস্টের রেজাল্ট মিষ্টি হয় তাহলে অন্য কাউকে বিয়ে করবেন, তিতা হলে বিয়ে করবেন না। ব্যাপারটা তেমন না, ব্যাপারটা যেমনই হোক, আপনি আজ কিছু করেন আর না করেন আপনি আমার সাথে ঘুমাবেন, থাকতেই হবে। আপনার গায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আছে। সকালে যখন জড়িয়ে ধরেছেন তখন ঘ্রাণটা একটুখানি পেয়েছিলাম, এখন ঘ্রাণটা ভালো মতো পেয়েছি, একদম নেশা ধরানো। আপনাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসবে না। আসেন এখানে শুয়ে পড়েন। মুচকি হেসে তের পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। জাঙ্কুকের বুকে আলতো করে হাতাচ্ছে তে। ফের দুজনেরই নিঃশ্বাস গাঢ় হয়ে আসছে। জাঙ্কুকের গলায় চুমু খেলো তে, দু হাতে শক্ত করে পেঁচিয়ে ধরলো তেকে। ঘোরের মাঝে ডুবে যাচ্ছে জাঙ্কুক। তের পরোক্ষ ইশারা জাঙ্কুকের আবদারগুলোকে ভীষণভাবে আশকারা দিচ্ছে। নিজেকে আর আটকে রাখার প্রয়োজন মনে করছে না জাঙ্কুক। আটকে রাখার তিল পরিমাণ ইচ্ছাও তার নেই। জাঙ্কুকের গলার উপর তের ঠোঁটের আলতো ছোঁয়া যেন এক মুহূর্তে চারপাশের সব কিছু স্তব্ধ করে দিল। জাঙ্কুকের বুকের ভেতর হৃদস্পন্দন জোরালো হয়ে উঠল, যার প্রতিটি স্পন্দন তের হাতের তালু স্পষ্ট টের পাচ্ছিল। জাঙ্কুক নিজের বাহুবন্ধন আরো কিছুটা শক্ত করলো, যেন তেকে নিজের মাঝে পুরোপুরি মিশিয়ে নিতে চায়। ঘরের মৃদু আলোয় ওদের দুজনের ছায়া দেয়ালে একাকার হয়ে যাচ্ছিল। জাঙ্কুক আলতো করে তের চিবুকটা ছুঁয়ে ওর মুখটা একটু উপরে তুলল। দুজনের চোখাচোখি হতেই সেখানে কোনো ভাষা রইল না, শুধু রয়ে গেল এক অদ্ভুত গভীর টান। তের ঠোঁটের কোণে লেগে থাকা সেই চেনা মুচকি হাসিটা এবার আরো মৃদু, আরো আমন্ত্রণমূলক হয়ে উঠল। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি করল না, পরম যত্নে গভীর ভালোবাসা সে নিজের ঠোঁট ডুবিয়ে দিল তের ঠোঁটে। সেই চুম্বনে কোনো তাড়া ছিল না, ছিল কেবল বছরের পর বছর জমিয়ে রাখা গভীর অনুরাগ আর সমর্পণ। তে নিজের দুহাত জাঙ্কুকের গলায় পেঁচিয়ে ধরে নিজেকে আরো গুটিয়ে নিল ওর চওড়া বুকের মাঝে। জাঙ্কুকের আঙ্গুলগুলো আলতো করে বিলি কেটে দিচ্ছিল তের চুলে, আর অন্য হাতটি জড়িয়েছিল ওর কোমর। দুজনের উষ্ণ নিঃশ্বাস একে অপরের তাকে আছড়ে পড়ছিল, যা ঘরের ভেতরের পরিবেশকে আরো বেশি মাদকতাময় করে তুলছিল। ধীরে ধীরে সেই ভালোবাসার গভীরতা আরো বাড়ল। কোনো জড়তা ছাড়া, কোনো দ্বিধা ছাড়া তারা দুজন দুজনকে উজাড় করে দিতে লাগলো। তার প্রতিটি মৃদু স্বর আর জাঙ্কুকের প্রতিটি স্পর্শ এক অদ্ভুত সুন্দর ছন্দের সৃষ্টি করলো। সময়ের হিসাব হারিয়ে চারপাশের দুনিয়াকে ভুলে শুধু একে অপরের নিবিড় সান্নিধ্যে আর উষ্ণতায় তারা দুজন ডুবে গেল এক পরম সুখের ঘোরে।